এসিডে ঝলসানো মুখের মেয়েকে আমার ছেলের ঘাড়ে ঘুচিয়ে দিতে চেয়েছিলেন। ভেবেছিলেন আমি কিছু বুঝতে পারবো না। আপনার মেয়ে পর্দা করে, এটা করে সেটা করে, অনেক ধার্মিক। এসব ধর্মের নামে আড়ালে এত বড় একটা বিষয় লুকিয়ে রেখেছিলেন। আজ বিয়ের আগে দেখলাম তার মুখটাই ঝলসানো। শান্তাহারা বেগমের কঠোর কথাগুলো মুহূর্তেই বিয়ের আসরে উপস্থিত সবার মনোযোগ আকর্ষণ করল। হিজাব আর সুসজ্জিত শাড়ি পরা মেয়েটির বিউটি হতচকিত হয়ে গেল। হবু শাশুড়ির কথাগুলো কানে যেতেই তার হাত দুটো শাড়ির আঁচল মুঠো করে চেপে ধরল। এই তো লোকটা বলেছিল তার মা নিজে তাকে পছন্দ করেছেন, তবে কি সেটা মিথ্যা? সে কি শুধু দয়া দেখিয়ে বিয়ে করতে চেয়েছিল? বিয়ের আসরে মুহূর্তেই হট্টগোলে ভরে গেল। বিউটির বাবা হামিশ আলী পরিবেশ শান্ত করার চেষ্টা করে নরম গলায় বললেন, দেখুন বেন সাহেবা, আমরা জানতে চেয়েছিলাম, কিন্তু কথা শেষ না হতেই শান্তাহারা তাকে থামিয়ে দিলেন। জানাতেন কখন? বিয়ের পরে? আমার ছেলের জীবনটা নষ্ট হওয়ার পর? আপনি আমার কথাটা আগে শুনুন প্লিজ। শেরওয়ারি পরিহিত যুবকটি শান্ত ভঙ্গিমায় এগিয়ে এলো। মা শান্তাহারাকে উদ্দেশ্য করে বলল, মা, ওনাদের আমি বলতে নিষেধ করেছি, তাই সিন ক্রিয়েট করো না, বিয়েটা হতে দাও। শান্তাহারা বিস্ফোরিত নয়নে তাকালেন ছেলে মিনহাজের দিকে। রাগে ক্ষোভে চিৎকার করে বললেন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? অমন কতকার দেখতে একটা মেয়েকে বিয়ে করবি? একবার চেহারাটার দিকে তাকিয়ে দেখ, অ্যাসিডে ঝলসে গালের মাংস খসে খসে গেছে। কি বিশ্রী, কি বিশ্রী! আমার বমি আসছে একবার দেখাতেই। আর তুই কি না ওর সঙ্গে সারা জীবন থাকার জন্য মরিয়া হয়ে আছিস? মা প্লিজ, এভাবে বলবে না ওনাকে। আমার কষ্ট হচ্ছে শুনতে। আমি ওনাকে নিজে পছন্দ করেছি, উনি আমাকে বারণ করেছিলেন। অনুরূপ উনি আমাকে বলেছিলেন আমি তাকে দয়া দেখাচ্ছি, কিন্তু সত্যি আমি দয়া দেখাচ্ছি না। আমি কোনোভাবেই এই মেয়েকে তোকে বিয়ে করতে দিব না। এক্ষুনি আমার সঙ্গে যাবি তুই। এই বিয়ে হবে না। আমি বিয়েটা না করে কোথাও যাব না। আমি আরনাজকে ভালোবাসি। মিনহাজ ধৈর্যহীন কণ্ঠে জানালো, ভালোবাসা? ভালোবাসা মাই ফুট। আমি কখনোই এই মেয়েকে নিজের পুত্রবধূ হিসেবে গ্রহণ করব না। রাহেলা মিনহাজের বড় বোন মায়ের দিকে এগিয়ে এসে বলল, মা, ভাইয়ের পছন্দের কি কোনো মূল্য নেই? এভাবে বিয়ের আসর থেকে চলে যাওয়া কোনো সমাধান নয়। খবরদার, কোনো কথাই তুমি বলবে না। তুমিও একটা ছাপোষা ছেলের হাত ধরে তাকে বিয়ে করেছো। কি ভেবেছো তোমরা ভাই বোনেতে আমার দাম আজ এতটাই তুচ্ছ যে তোমাদের বাবা মারা যাওয়ার পর আমার কথার কোনো মূল্য নেই? মায়ের এমন কথা শুনে রাহেলা নিস্তব্ধ হয়ে গেল। মায়ের একটা কথাতেই মিয়ে গেল রাহেলা। মিনহাজ নাছোড় বাঁধা, সে ঠিক করে নিয়েছে সে বিয়ে না করে যাবে না। রাহেলার ছেলে সুমন্ত এলো তার কাছে, বলল, মা, মামার বিয়ে কি হবে না? না, হবে না। চল এখান থেকে। এই জন্যই আসতে চাইনি আমি এখানে। 2 পয়সার মূল্য নেই আমার এখানে। তোর জন্য আমাকে এত অপমান সহ্য করতে হলো। সুমন্ত অসহায় মুখে বলল, আমি কি করছি মা? তোর জেদের জন্যই আমি এই বিয়েটা অ্যাটেন্ড করেছি। শুধুমাত্র তোর জন্য আমাকে এত অপমানিত হতে হলো। মিনাস এসব ঝামেলা নিতে পারছে না। মিনাস মায়ের কোনো কথা না শুনে বিউটির দিকে এগিয়ে আসতে চেয়েছিল। ঠিক তখনই শান্তাহারা বুকে হাত চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়লেন। তার চিৎকারে চারিদিকে হইচই শুরু হয়ে গেল। শান্তাহারা যখন দেখলেন ছেলের নড়চড় নেই, তিনি একেবারে মোক্ষম চালটাই চাললেন। মনে মনে ভাবছিলেন প্রয়োজনে নাটক করবেন। তার পূর্বে 2বার মিনি স্ট্রোক হয়েছে। ডক্টর বলেছে কোনোভাবেই যেন তাকে প্রেশার ক্রিয়েট না করা হয়। সত্যি তার অল্প ব্যথা করছিল বুকে। তিনি বুকে হাত চেপে ধরলেন আর গড়িয়ে পড়লেন মাটিতে। চোখ বন্ধ করে ছেলের চিৎকার শুনে মনে মনে একটু খুশি হলেন। ছেলে তার অসুখের ব্যাপারে খুবই দুর্বল, আর সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে ছেলেকে হাতের মুঠোয় রাখেন। হইচই বেঁধে গেল বিয়ে বাড়িতে। এমনিতেই নানান কটু কথা আর কানাঘুষা চলছিল, এখন তা হইচই পরিণত হলো। মিনাস মাকে কোনো রকমে কোলে নিয়ে বিউটিকে উদ্দেশ্য করে বলল। মিনাস মাকে নিয়ে বেরিয়ে এলো। বিউটি স্তব্ধ হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল বিয়ের আসর থেকে বেরিয়ে যাওয়া মিনহাজের দিকে। হাসি মালি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ধপ করে চেয়ারে নিজের শরীর ছেড়ে দিয়ে বসে পড়লেন। বিউটি ছুটে গেল বাবার কাছে, চেয়ারের হাতল চেপে ধরে বলল, আমি কি খুব বেশি খাই আব্বু?
বাবা মেয়ের প্রশ্নের মাঝে দুঃখের সুর ভেসে এলো। হামেশ আলীর বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠল। তার করুণ দৃষ্টির মাঝে অসহায়ত্ব স্পষ্ট। বিউটি কাঁদতে কাঁদতে বলল, আরো কম খাবো, দুবেলার জায়গায় একবেলা আহার করব। তবু আমাকে আর বিয়ে দিতে চেয়েও না আব্বু। শাহানা বেগম উপরতলায় ছিলেন। মেয়ের বিয়ে ভাঙার কানাঘুষা শুনে দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরলেন। সবকিছু শুনে হতবাক তিনি। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বিউটির ভাবি সন্দীপ্তা তাকে শান্ত করতে কাঁধে হাত রেখে বলল, তুমি এইভাবে বাবার সঙ্গে কথা বলো না আরনাজ। সব বাবা চান তাদের মেয়েরাই সুখী করতে, ভালো ঘরে বিয়ে দিতে চান। শুধু 4টা ভাত খাওয়ার জন্য কোনো বাবা তার মেয়েকে বিয়ে দেন না। ছোট্ট থেকে 18 বছর পর্যন্ত লালন পালন করেন কষ্ট করে, শ্রম দিয়ে। সেসব কি একটাও নিজের জন্য করেন? বাবা এমনিতেই ভেঙে পড়েছেন, উপরন্তু এইভাবে কথা বলো না। এইভাবে একজন খেটে খাওয়া মর্মাহত পিতাকে কথার আঘাতে আঘাত করো না, শুনতে বিদঘুটে লাগছে। বিউটি আঘাতে বিলম্ব হয়ে বলল, সব বাবা চান, কিন্তু সব মেয়ে কি রাজকন্যা? আমার মতো মেয়েদের কপালে যে শুধু দুঃখ লেখা থাকে, তা কি আব্বু জানেন না? আপু কেন বুঝতে চান না? তার চাঁদের মতো সুন্দরী মেয়েটি আর সুন্দরী নেই, যাকে আবু ভালোবেসে বিউটি নামটা দিয়েছিলেন। এখন সে কদাকার বিশ্রী দেখতে, যাকে দেখলে কেবলই বমি পায় মানুষের। সবার বাবার রাজকন্যারা হয় রাজকন্যা, আমার মতো মুখ ছলসানো নয় যে আব্বু আমাকে নিয়ে এত আশা করবেন। সে দৌড়ে বিয়ের আসর থেকে বেরিয়ে গেল। ঠিক তখনই সুপ্রিয়, বিউটির জ্যাঠাতো ভাই, হাতে ফুল আর মিষ্টি নিয়ে ঢুকলো বাড়িতে। চেয়ারে বিবর্ণ মুখে বসে থাকা হামিশ আলীকে দেখে তার বুক কেঁপে উঠল। লাল বেনারসি পরা বিউটি দ্রুত পায়ে বেরিয়ে যাচ্ছে। এই দৃশ্য তার চোখে পড়তেই সে থমকে গেল। সুপ্রিয় তাড়াতাড়ি হামিশ আলীর কাছে এগিয়ে গিয়ে বলল, চাচা, কি হয়েছে? এভাবে বসে আছেন কেন? হামিশ আলী চোখ তুলে তাকালেন, চোখে জল, মুখটা ফ্যাকাশে। তিনি কিছু বলার আগেই সন্দীপ্তা বলল, সুপ্রিয় ভাই, তুমি একটু দেখো না আরনাজ কোথায় গেছে। এই বিয়ে ভেঙে গেছে। বিয়ে ভেঙে গেছে মানে? বিউটি কোথায়? কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছে। সুপ্রিয় চুপ না থেকে দ্রুত বেরিয়ে গেল। সে পেছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসতে আসতেই দেখল লাল বেনারসি পরা বিউটি ছুটে যাচ্ছে। সে দৌড়ে গিয়ে তাকে থামালো। বিউটি থাম, এভাবে কোথাও যাচ্ছিস? কি হয়েছে আমাকে বল। বিউটি চোখ মুছতে মুছতে বলল, তুমি কেন এসেছো সুপ্রিয় ভাই? আমাকে সবাই অপমান করেছে, আমার মুখ, আমার শরীর সবই যেন অভিশাপ। তুমি আর আমাকে শান্ত করার চেষ্টা করো না, আমাকে নিজের মতো থাকতে দাও। সুপ্রিয় তার হাত ধরে বলল, তুই আমার ছোট বোনের মতো, তোকে এভাবে যেতে দিতে পারি না। যে অপমান তোকে করা হয়েছে তা আমি মেনে নিতে পারি না। বিউটি হঠাৎ করে রাগে ফেটে পড়ে বলল, তুমি পারো না, কিন্তু দেখো আমার নিজের মা বাবাও তো পারছে না, তারা কিছুই করতে পারলো না। আমাকে বারবার এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, আমি আর পারছি না সুপ্রিয় ভাই। সুপ্রিয় তার হাত শক্ত করে ধরে বলল, তোকে এমন কথা কেউ বলবে না। আর চল আমার সঙ্গে, আমি আছি, আমি তোর পাশে থাকব। যদি কেউ তোর সঙ্গে অন্যায় করে আমি সেটা সহ্য করব না। আর আজ তোর হবু শাশুড়ির যে কথাগুলো শুনেছি তার জবাব আমি দেব। চল। বিউটি কিছুক্ষণ তাকিয়ে থাকলো সুপ্রিয়ের দিকে। তার চোখে করুণার ছায়া। সে বলল, তোমার সাহস আছে, কিন্তু আমার নেই। আমি এসব মেনে নিতে নিতে ক্লান্ত হয়ে গেছি। তুই ক্লান্ত হতে পারিস, কিন্তু আমি হব না। আমার পরিবারের সঙ্গে কেউ যদি অন্যায় করে আমি সেটা মেনে নেব না। চল। শান্তাহারা বেগম বিছানায় শুয়ে আছেন। মিনাস পাশে বসে মাকে পানি খাওয়ানোর চেষ্টা করছে। শান্তাহারা মুখ ঘুরিয়ে বললেন, তোর জন্যই আমার এই অবস্থা হলো। তুই যদি আমাকে আগেই বলতি, আমি কখনোই মেয়েকে বিয়ে করাতে যেতাম না। তোর পছন্দ বলে আমি রাজি হয়েছিলাম ওকে না দেখেই। তোর জন্যই আমি বিয়ের আগে ওকে দেখতে চাইনি। তোর উপর ভরসা করাই আমার উচিত হয়নি। ওই মেয়েকে তোর ধ্বংসের কারণ হতো। মিনাস চুপচাপ মায়ের কথা শুনে যাচ্ছিল। হঠাৎ বলল, মা, তুমি কি একবারও ভাবোনি তোমার কথায় আরেকটা মানুষ কতটা কষ্ট পেতে পারে? তুমি কি জানো না আমি আরনাজকে ভালোবাসি? ভালোবাসা আর করুণা এক জিনিস নয় মিনহাজ। ওর প্রতি তোর দয়া করুণা হয়েছে, ভালোবাসা নয়। এই করুণা অনেক ক্ষতি করত। মিনাস রাগে উঠে দাঁড়ালো। মা, তোমার এই মন মানসিকতার জন্যই আমরা সবাই দুর্ভোগ পোহাচ্ছি। আমি জানি না তুমি কেমন মা,
যিনি নিজের সন্তানের ভালো দেখতে পারেন না? এতক্ষণে রাহেলা এগিয়ে এসে বলল, ভাইয়া, তোর জায়গায় আমি হলে আমিও এভাবেই বলতাম। মা, তোমাকে বুঝতে হবে যে মিনহাজ একজন প্রাপ্তবয়স্ক, তাকে নিজের সিদ্ধান্ত নিতে দাও। শান্তাহারা কাঁপতে কাঁপতে উঠে বসে বললেন, তোরা সবাই আমার বিরুদ্ধে চলে গেছিস, ঠিক আছে, আমি এখনই আমার বাপ ভাইয়ের ভিটে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যে সন্তান মায়ের কোনো কথাই শোনে না, তার কাছে থাকার কোনো প্রয়োজন নেই। ঠিক এই সময় সুপ্রিয় বিউটিকে নিয়ে ঘরে প্রবেশ করল। বিউটির চোখ মুখ লাল হয়ে আছে। সুপ্রিয় গম্ভীর গলায় বলল, চাচি, আমি কিছু বলতে চাই। তোমার কিছু বলার দরকার নেই ছেলে, তুমি এক্ষুনি এই মেয়েকে নিয়ে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। না, আজ আমি কথা বলবো। আপনি আরেকজনের মেয়েকে যা বলেছেন তা একজন মায়ের মুখে মানায় না। আপনাকে আমি সম্মান করি, কিন্তু আপনার আচরণ মেনে নিতে পারছি না। বিউটি আমার ছোট বোনের মতো, তার প্রতি আপনার এই অন্যায় আমি সহ্য করব না। শান্তাহারা বিস্মিত হয়ে বললেন, শোনো বাপু, আমার এত দয়ার শরীর নয়। তোমার সাহস দেখে অবাক হচ্ছি, তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে এমন ভাবে কথা বলছো। হ্যাঁ, কারণ সত্যি বলছি। আপনি কি জানেন, আপনার এই রাগ ক্ষোভের জন্য আপনার ছেলেই বেশি কষ্ট পাচ্ছে। মিনহাজ এগিয়ে এসে বলল, সুপ্রিয় ভাই একদম ঠিক বলছে। মা, আমি যদি এই বিয়ে না করতে পারি তাহলে আমি জীবনে আর কখনো সুখী হতে পারবো না। তুমি আমাকে আমার ভালোবাসা ফিরিয়ে দাও মা। শান্তাহারা কিছুক্ষণ চুপ থেকে কিছু ভাবলেন। তার ভিতরে দ্বন্দ্ব চলছে, কিন্তু বিউটির কদারকার মুখের আদল মনে পড়তেই তিনি পারলেন না। রেগে বললেন, সুপ্রিয়, তুমি হলে এই মেয়েকে কখনই বিয়ে করতে? এমন বিদঘুটিয়ে কুৎসিত একটা মেয়েকে? কোনোভাবেই মিনহাজ তার মাকে বোঝাতে সক্ষম হলো না। বিউটি কণ্ঠে তেজ মিশিয়ে বলল, সুপ্রিয় ভাই, এই মহিলা যখন আমার শাশুড়ি হবেন না, তাহলে আর বেশি সম্মান করার দরকার আছে? ঠোঁট কামড়ে ধরে সুপ্রিয় চোখে হাসলো, বোঝালো না। কারণ ছোটবেলা থেকেই বিউটির হঠাৎ রেগে যাওয়ার ধাত আছে। ওর নাকের পাটা ফুলতে দেখি বুঝলো এবারেই সঠিক সময়, অকাজটা করেই ছাড়বে। বিউটি হাতের মধ্যে থেকে কালি বের করে শান্তাহারার সামনে গিয়ে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে কালিগুলো মুখে ঘষে দিল। উপস্থিত সবাই হতভম্ব। শান্তাহারা কিছুই বুঝে ওঠার আগেই বিউটি সুপ্রিয়র হাত চেপে ধরল, ছুটতে ছুটতে বলল, সরি রাগী আন্টি, আপনার করা অপমানের ছোট্ট একটা প্রতিশোধ নিয়ে নিলাম। শান্তাহারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে কি হলো তা বোঝার চেষ্টা করছেন। তিনি যেন এখনো ভ্রমের মধ্যে আছে। মিনহাজ মায়ের মুখের দিকে তাকিয়ে রইল পিটপিট করে। আর নাজের এই রূপের কথা তার জানা ছিল না। রাহেলা আর সামান্ত এখানেই ছিল। কিছুক্ষণ সময় ব্যয় হতেই ওরা দুজন হো হো করে হেসে উঠল। চেষ্টা করেও হাসি আটকে রাখতে পারল না তারা। সামান্ত বলল, মা, নানুজিকে ভূতের মতো লাগছে। না না, লুল্লুর শাশুড়ি বউয়ের মতো লাগছে। হি হি হি। রাহেলা ছেলের মুখ চেপে ধরল এক হাতে, অপর হাতে নিজের মুখও ঢেকে রাখল। শান্তাহারা রুমের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে এক চিৎকার দিয়ে উঠলেন। মিনহাজ আগে থেকেই কানে হাত চেপে ধরেছিল, কারণ সে জানে মায়ের চিৎকার নামক বিস্ফোরণটা এখনই ঘটবে। সুপ্রিয় আর বিউটি হাঁপাতে হাঁপাতে বলল, কালি কেনার আইডিয়াটা জোস ছিল সুপ্রিয় ভাই। এখন তো উনি তোকে আরও অপছন্দ করবেন রে বিউটি। জীবনেও তোকে আর পুত্রবধূ করবে বলে মনে হয় না। না করলে আমার কি? আমি কি চাই ওনার পুত্রের জন্য দিওয়ানা হয়ে বসে আছি? আমি তো জীবন দশায় মিনহাজকে বিয়ে করব না। সারা জীবন একা কাটাবো প্রয়োজনে। অমন ডাইনি শাশুড়ি আমার হবে? কখনোই না। সুপ্রিয় দেখল বিউটি কেমন যেন স্বস্তির সঙ্গে নিঃশ্বাস নিচ্ছে। ওর মুখের বাম পাশে ঝলসানো। ছোটবেলা থেকেই মেয়েটা হিজাব ব্যতীত বাড়ি থেকে বের হয়নি। কালো হিজাবের উপরেই ওর মুখে এসিড মারা হয়েছিল। নিকাব পরে মুখের এক পাশে এসিড দগ্ধ হয়। সুপ্রিয় বিউটি নামক এই মেয়েটির মনোবল আর মানসিক শক্তি দেখে সবসময় অবাক হয়। একটু আগেও মনে হচ্ছিল ভীষণ নড়বড়ে আর ভেঙে গেছে মেয়েটা, অথচ তার জানতে কিঞ্চিত ভুল ছিল। মানসিকভাবে স্ট্রং না হলে এত কিছু সামলে উঠতে পারতো একটা মেয়ে? চল বাড়ি চল, বাড়ির সবাই ভীষণ চিন্তায় আছে। এক্ষুনি যাব না। তুমি আমাকে এখন ফুচকা খাওয়াবে, একদম ফাটাফাটি ঝাল দিয়ে, যেন কান দিয়ে ধোয়া আর নাক দিয়ে সর্দি বের হয় ঝালে। সুপ্রিয় হেসে ফেলল, বলল, গাধি, এই সময় ফুচকা কই পাবো? রাতে খাওয়াবো, চল আগে বাড়ি যাই। না সুপ্রিয় ভাই,
আমি যখন বলেছি এখনই খাবো তার মানে এক্ষুনি। তোর সাজ দেখেছিস? এই অবস্থায় যদি ফুচকা খেতে নিয়ে যাই তোকে, লোকে বলবে তোকে আমি ভাগিয়ে এনেছি। গণধোলাই খাওয়ার ইচ্ছে আমার নাই। তা ঠিক, তবে কবে খাওয়াবে বলো? আজই খাওয়াবো। আগে বাড়ি গিয়ে এসব শাড়ি ফাড়ি ছাড়, ফ্রেশ হয়ে তারপর আনবো। পাক্কা? ইয়ে, পাক্কা প্রমিস। বিউটি হাসলো, বিনিময়ে সুপ্রিয়ও হাসলো। ওরা দুজনেই বাড়ি ফিরে আসার পরও পুরো পরিস্থিতি ছিল অন্যরকম। ড্রয়িং রুমের সামনে এসে দেখলো তার বাবা মোজাম্মেল আহমেদ হামিশ আলীর পাশে বসে আছেন। হামিশ আলী একরকম ভেঙে পড়েছেন, চোখে লজ্জা আর অপমানের ছাপ স্পষ্ট। মোজাম্মেল আহমেদ সুপ্রিয়কে কাছে ডাকলেন। সুপ্রিয় বুঝলো অনেক জরুরি কথা। সুপ্রিয়, আমায় একটু শোনো দেখি। তার বাবা একদম জরুরি কথা বলার সময় তুমি সম্বোধন করেন। সে বিউটিকে ইশারা করল ঘরে গিয়ে ফ্রেশ হতে। সে ঘরে যেতে নিলে মোজাম্মেল আহমেদ বললেন, মা, আর্নাস তুমি বসো এখানেই। বিউটি বাধ্য মেয়ের মতো গিয়ে সোফায় বসল। হঠাৎই বুকের ভেতর কেমন ধকধক করতে লাগলো, মনে হচ্ছে আজ ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। যখনই তার বুকের মধ্যে এমন ধকধক করে, তখনই তার সঙ্গে জীবনের বড় বড় বিপর্যয়গুলো নিজের চোখের নিমিষেই ঘটে যায়। সুপ্রিয় বাবার দিকে তাকিয়ে রইল। সুপ্রিয় এগিয়ে এসে বলল, হ্যাঁ বাবা, বলো। মোজাম্মেল আহমেদ তার ছেলের হাত শক্ত করে ধরে বললেন, তুই জানিস হাসিম আমার ছোট ভাই। আজকে যা হয়েছে তাতে আমাদের মান সম্মান মাটিতে মিশে গেছে। আর্নাজের মতো একটা মেয়ে এই অপমানের যোগ্য নয়, কিন্তু এই পরিস্থিতিতে একটাই উপায় আছে আমাদের মান সম্মান রক্ষা করার। উপায় হলো তুই আর্নাজের দায়িত্ব নে। একটা স্বীকৃতি আমার মেয়েটার দরকার, একটা অবলম্বন দরকার, যা কেবলই তুই পারবি। সুপ্রিয়র মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অবাক হয়ে বলল, কি বলছো এসব বাবা? ভেবে বলছো? মোজাম্মেল গভীর দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে বললেন, তুই আর্নাজকে বিয়ে কর। তোর মতো ছেলে ওর পাশে দাঁড়ালে আর্নাজ আবার আত্মবিশ্বাস ফিরে পাবে। এটা শুধু হাসেমের সম্মান রক্ষা করা নয়, আমাদের পরিবার ও মর্যাদা রক্ষা। আমি জানি এটা হঠাৎ করে বলছি, কিন্তু তুই আমার ছেলে, আমি জানি তুই এই দায়িত্ব নিতে পারবি। সুপ্রিয় কিছুক্ষণ চুপ রইল। তার মনে নানা প্রশ্ন, কিন্তু তার বাবার প্রতিটি কথা যেন পাথরের মতো ভারী শোনাচ্ছে তার নিকট। সে বলল, বাবা, এটা এত সহজ নয়। আমি আর্নাজকে কখনো সেভাবে ভাবিনি। আর বিয়ের জন্য তো দুপক্ষের ইচ্ছা থাকতে হয়। হামেশ আলী কাপা গলায় বললেন, সুপ্রিয়, আমি জানি এটা তোমার জন্য মানা কঠিন। একদিন অসহায় পিতা তোমার কাছে অন্যায় অযাচিত আবদার। কিন্তু আমার মেয়ে যদি তোমার মতো অন্য কারোর সঙ্গে জীবন শুরু করতে পারে, তাহলে আমি নিশ্চিত থাকবো সে সুখে থাকবে। তুমি শুধু আমার বড় ভাইয়ের ছেলে না, তুমি আমার নিজের ছেলের মতো। প্লিজ আমাকে এই শেষ অবধি ভেঙে যেতে দিও না। সুপ্রিয় কিছুক্ষণ পাথরের মূর্তির মতো চুপ করে দাঁড়িয়ে থাকলো। তার সামনে বাবার সম্মান, চাচা হামিশ আলীর আকুতি আর আর্নাজের কষ্ট মিশ্রিত মুখ। সে অবশেষে গভীর শ্বাস নিয়ে বলল, ঠিক আছে বাবা, আমি বিয়েতে রাজি। সুপ্রিয়র এই সিদ্ধান্তে সবাই অবাক হয়ে গেল। আর্নাজ এই সিদ্ধান্ত শুনে হতবাক হলো, কারণ সে ভাবছিল সুপ্রিয় এই প্রস্তাব নিঃসন্দেহে নাকচ করবে। সে কাঁদতে কাঁদতে বলল, তুমি কেন রাজি হচ্ছ সুপ্রিয় ভাই? এটা অন্যায়। তোমাকে এটা করতে হবে না। প্লিজ ডোন্ট ডু দিস। আই ওন্ট বি এবল টু হ্যান্ডেল সাচ আ বিলো। সুপ্রিয় শান্তভাবে বলল, বিউটি, আমি এটা করছি কারণ আমি জানি এটা সঠিক। তোর জন্য, আমাদের পরিবারের জন্য, সবার সম্মানের জন্য, জীবনে একসঙ্গে থাকার জন্য। বিউটি স্থির চিত্তে বাবার দিকে তাকিয়ে রইল। চাপা অভিমানে নাকের পাটা ফুলে ফুলে উঠছে তার। তার জীবনের কোনো একটা সিদ্ধান্ত কি সে নিজের মতো করে নিতে পারবে না? মোজাম্মেল আহমেদ দ্রুত বিয়ের আয়োজন করতে বললেন। সবার মধ্যে উত্তেজনা আর কিছুটা সংশয় হচ্ছিল। তবে বিয়ের মঞ্চে গিয়ে যখন সুপ্রিয় আর বিউটি একসঙ্গে দাঁড়ালো, তখন সবার মুখে মিষ্টি হাসি ফুটে উঠল। কাজী সাহেবকে মোজাম্মেল আহমেদ বেশি হাদিয়া দেওয়ার কথা বলে আটকে রেখেছিলেন। আসার পথে তাদের গাড়ি খারাপ হওয়ায় বিয়েতে আসতে বিলম্ব হয় তার। উপরন্তু তার বৃদ্ধা শাশুড়ি অসুস্থ, ওখানে ওনার স্ত্রীকে বিয়েতে আসার জন্য রাজি করাতে চেয়েও পারেননি।
আর এখানে আসার পর ঘটনার অদ্যপ্রান্ত শুনেই তিনি মনে মনে সিদ্ধান্ত নেন সুপ্রিয়র সঙ্গে বিউটির বিয়ে দেবেন। এভাবে কিছুতেই বিউটিকে আর ভেঙে যেতে দেবেন না। ছোটবেলা থেকেই এই মেয়েটাকে নিজের মেয়ের চেয়েও বেশি স্নেহ করে এসেছেন। একটা মেয়ের জন্য তো কম আশা করেননি। যখন ভাইয়ের মেয়ে হলো তখনই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এই মেয়েটাকে তিনি নিজের কাছে রাখবেন। কিন্তু ভাই ভাই বিরোধ হতে পারে এটা ভেবেই কথা বাড়াননি। তবুও একবার বলার জন্য উন্মুখ হয়েছিলেন, কিন্তু তখনই বিউটির বিয়ের খবর পান তিনি। যদিও এতে মনে মনে ব্যথিত হন খুব, কিন্তু যখন সুযোগ পেয়েছেন তখন তার সঠিক ব্যবহার করলেন। সুপ্রিয় বিউটির দিকে তাকিয়ে সন্তর্পণে বলল, জীবনে একসঙ্গে থাকার জন্য ঠিক কত কদম একসঙ্গে পথ চলতে হয়, সহধর্মীকে ঠিক কতটা এফোর্ট দেওয়া প্রয়োজন। বিউটি তাকালো সুপ্রিয়র দিকে। সে জানে এই বিয়ে হয়তো তার জীবনে অপ্রত্যাশিত ছিল, কিন্তু সুপ্রিয়র মতো একজন মানুষ তার জীবনে ছিল ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। কিছু সময়ের ব্যবধানে কি থেকে কি হয়ে গেল তার জীবনে। বিয়ের মঞ্চের কোলাহল ধীরে ধীরে স্তমিত হয়ে এলো। বিউটির মুখে এক অদ্ভুত শূন্যতা। বিদায়ের ক্ষণে সবার চাহনির মাঝে সে একান্তে নিজের কান্নাকে সামলানোর চেষ্টা করছিল। অভিমানে বাবার দিকে তাকালো না। হামেশ আলী কাপা কাপা হাতে মেয়ের মাথায় হাত রাখলেন। কিছু বলতে গিয়েও যেন শব্দ আটকে গেল গলায়। বিউটি চুপচাপ, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। কন্যাদানের এই মুহূর্ত তাকে আরও একা করে দিচ্ছে। মা, তুমি আব্বুর ওপর অভিমান করো না। আব্বুর সঙ্গে একটু কথা বলো মা। আমার যে বুকটা ভেঙে যাচ্ছে তোমার ক্লেশিত মুখটা দেখে। ক্ষমা করো মা, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। বিউটি কোনো উত্তর দেয় না, কেবল বুক ভাঙা ব্যথা আড়াল করে বাবা মায়ের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সে যেন সবকিছু মেনে নিয়েছে। তার ভেতরের ব্যথাটা পাথরের মতো জমে আছে। সুপ্রিয় বিদায়ের সময় নিজের মধ্যেও দ্বিধা অনুভব করছিল। বিয়ের সিদ্ধান্তটা নেওয়া তার কাছে এখন ঠক্কারিতা মনে হচ্ছে। এভাবে হুট করে হ্যাঁ বলে ফেলা উচিত হয়নি, কিন্তু সে সময় কী বা করতে পারত। তার বাবার তাকে করা অনুরোধ, হাত ধরে যখন অনুরোধ করছিল, সে কিভাবে অমত করত? আদৌ সম্ভব হতো তার পক্ষে? বিউটি এতদিন তার কাছে বোনের মতো ছিল। হঠাৎ করেই সেই সম্পর্কের পরিবর্তন তাকে একেবারে নতুন পরিস্থিতিতে ফেলেছে। সে না পারছে বিউটির মুখের দিকে তাকাতে, না পারছে নিজের বিবেকের কাছে ধরা দিতে। সব দিক থেকেই অসহ্য লাগছে তার। বিউটির ছোট ছোট পায়ে গাড়ির দিকে এগিয়ে যাওয়া দেখে সুপ্রিয় এক অজানা অস্বস্তি অনুভব করল। গাড়িতে বসার পর বিউটি তার শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছিল। সুপ্রিয় সামনে তাকিয়ে রইল চুপচাপ। যেতে যেতে সুপ্রিয় হঠাৎই বলল, ড্রাইভার চাচা, সামনে গাড়ি থামাবেন প্লিজ। আচ্ছা আব্বা। মহসিন মিয়া হেসে বলল, ছোটবেলা থেকেই সুপ্রিয় এই মানুষটাকে পাশে পেয়েছে। তার হাত ধরেই বড় হওয়া সুপ্রিয়র। স্কুলে যেখানে নিজের পিতা মাতা নিয়ে যায় সন্তানকে, সেখানে মহসিন মিয়া নামক এই মানুষটাই তাকে বেশিরভাগ সময় স্কুলে হাত ধরে নিয়ে যেত আসতো। সুপ্রিয়কে কখনোই আব্বা ডাকটা ছাড়া কথা বলতে শোনেনি সে। মহসিন মিয়া গাড়ির মিররে বিউটিকে দেখে বলল, আম্মা, আপনি এমনি মুখ গোমরা করে রাখবেন না। আমার আব্বাজান কিন্তু মেলা ভালা মানুষ। যখন একবার দায়িত্ব নিছে সে, তখন আপনার জন্য সব করবার পারবে। শুধু সময়ের ব্যাপার আম্মা। বিউটি নিষ্পলক চোখে তাকালো সুপ্রিয়র দিকে। সুপ্রিয়র কোনো ভাবান্তর নেই। গাড়ি থামলো একটা স্থানে। সে আলগোছে গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে দিয়ে বিউটিকে বলল, নাম। এখানে কেন? নাম আগে, নামলেই দেখতে পাবি। বিউটি নামলো। সামনেই তাকিয়ে দেখলো ফুচকার স্টল। বিউটির মনে পড়ল সন্ধ্যায় বলা কথা। তখন তারা ছিল অন্য একটা সম্পর্কে, আর এখন তাদের সম্পর্কের মোড় নিয়েছে অন্য। কি অদ্ভুত, তাই না? বিউটি স্বগতিক কইল, খাবো না আমি এখন। কথা দিয়েছিলাম খাওয়াবো। আমি আমার কথা রাখি। আচ্ছা, হুম। ঠিক আছে। বিউটি ফুচকার দোকানের সামনে এগিয়ে গেল। সুপ্রিয় ফুচকার প্লেট এনে সামনে ধরল। বড় শীত লাগছে বিউটির, হাড়গোড় যেন কাঁপছে। সুপ্রিয় তা লক্ষ্য করেছে। শরীরে থাকা জ্যাকেট খুলে পড়ল বিউটিকে। বিউটি এক পলক তাকিয়ে বলল, শীত কি শুধু মেয়েদের লাগে? বেশি কথা না বলে ফুচকা খা।
বিউটি দুটো ফুচকা খেতেই লক্ষ্য করল সুপ্রিয় শীতে এক হাত অন্য হাতের সঙ্গে ঘষে, যেন হাত উষ্ণ হয়, মৃদু কাঁপছেও। শীত প্রচণ্ড পড়েছে। রাত 9টার মধ্যে শীত বাড়বে, এটা স্বাভাবিক ব্যাপার। সুপ্রিয় কোনোভাবেই বুঝতে দিতে চাইছে না, কিন্তু এই শীতে কি কুলানো যায়? বিউটির আর ফুচকা খেতে ইচ্ছে করছে না, সময়টাই অত্যন্ত অস্বস্তিকর। আর খেতে পারবো না। দম শেষ এই বলিস তুই এক নিমেষেই 2-3 প্লেট ফুচকা খেতে পারিস? আর পারছি না। সুপ্রিয় কিছু বলল না, এক পলক তাকালো শুধু বিউটির দিকে। বিয়ের একদিন আগে থেকেই নাকি মেয়েরা ভালোভাবে খেতে পারে না। আচ্ছা, বিউটিকেও সেজন্য খেতে পারছে না? কিন্তু তাদের বিয়েটা তো অন্যান্য স্বাভাবিক বিয়ে নয়। একটা গোমট ভাব যেন এসে ভর করলো দুজনের মধ্যে। গাড়িতে গিয়ে উঠে বসলো ওরা। বিউটি নিজের শরীর থেকে জ্যাকেট সরিয়ে সুপ্রিয়র দিকে বাড়িয়ে দিল। বললাম, গাড়িতে শীত লাগছে না আমার। সুপ্রিয় জ্যাকেটটা নিল। বিউটি যখন সুপ্রিয়র বাড়িতে পৌঁছালো, মহিমা বেগম তাদের দরজায় দাঁড়িয়েছিলেন। মুখে হাসি থাকলেও তা যে পুরোপুরি আন্তরিক নয় তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। এখানে আসার পূর্বেই মোজাম্মেল আহমেদ সবকিছু জানিয়ে দিয়েছেন তাদের বিয়ের ব্যাপারটা। মহিমা বেগম না চাইতেও ব্যাপারটা হজম করতে কষ্ট হচ্ছে। বিউটি, ঘরে আয়। বিউটি কিছু না বলে পা বাড়ালো। মহিমা বেগমের কণ্ঠে অমলতার উপস্থিতি বিউটির মনে হালকা আঘাত হানল। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি হালকা পোশাক পাঠাচ্ছি। ভারী পোশাক পরে তো থাকতে পারবি না। বিউটি মাথা দোলালো। সুপ্রিয় চুপচাপ দাঁড়িয়ে আছে, মায়ের দিকে তাকাচ্ছে না একটি বাড়ির জন্য। বিউটি রুমে প্রবেশ করে, কিন্তু তার মন ভারাক্রান্ত। সে বারান্দায় গিয়ে দাঁড়ালো, রাতের আকাশের দিকে তাকিয়ে নিজের মনে বলতে লাগলো, এতদিন যে মানুষটা ভাইয়ের মতো ছিল, আজ সেই মানুষটা আমার স্বামী হয়ে গেল। আমি কি এই সম্পর্কে না মানিয়ে নিয়ে চলতে পারবো? হ্যাঁ, কি নিয়তি আমার! এই যেন এক পুতুল খেলা হচ্ছে আমার জীবনের সঙ্গে। সুপ্রিয় রুমে এসে বিউটিকে না দেখে বারান্দায় গেল। সে একটুক্ষণ দাঁড়িয়ে দেখলো বিউটি আকাশের দিকে তাকিয়ে আছে। শব্দ পেয়ে বিউটি রুমে আসতে নিলে সুপ্রিয় তাড়াহুড়ো করে বলল, প্লিজ বারান্দাতেই থাক, আমি একটু একা থাকতে চাই। বিউটি জানে না সুপ্রিয়র এই কথাতে কি ছিল, কিন্তু সে সূক্ষ্ম একটা ব্যথা অনুভব করলো বক্ষ মাঝে। বিউটি নড়ল না, ঠায় দাঁড়িয়ে রইল। অদ্ভুত এই ব্যথাটা এমন অসহ্য কেন? একেবারে অসহনীয়। বারান্দার দরজাটা ধপাস করে আটকে দিল সুপ্রিয়। রুমের সব জিনিসপত্র ছুঁড়ে মারল ফ্লোরে। সব কিছুই ছিন্নমূলের মতো পড়ে রইল। রাগে মাথা ধপধপ করছে। কোনো শব্দ বারান্দায় যাবে না, রুম সাউন্ড প্রুফ, তাই বিউটি কোনো শব্দ পাবে না। জানালাও লাগানো। উদ্ভ্রান্তের মতো সবকিছু ছুঁড়ে ফেলতে ফেলতে বলল, যাকে ছোটবেলা থেকে বোনের মতো মনে করে এসেছি তাকে জীবনসঙ্গী হিসেবে মানব কি করে? নিতে পারছি না আমি এসব। সব অসহ্য লাগছে। ওই সিচুয়েশনে আমার কি করা উচিত ছিল? আবারও বিয়েতে অমত করে মেয়েটাকে ভঙ্গুর করে দেওয়া উচিত ছিল। তাহলে যদি বিউটির মনোভাব এমন হতো যে সেও উপরে উপরে ভালো চাইছে, সেও অন্যদের মতো তাকে ট্রিট করছে, দয়া দেখাচ্ছে ওর ফেসের জন্য, এত দোনামোনা সংশয় আমি নিতে পারছি না একসঙ্গে। ফ্লোরে বসলো সে। এক হাত খাটের উপর রেখে এক পায়ের উপর অন্য হাত রেখে অপর পা ছড়িয়ে দিয়ে বসে আছে সে। কেটে গেল অনেকটা সময়। চোখ বন্ধ করে এসব ভাবতে ভাবতেই তার মনে পড়ল আরও একটা ভুল সে করেছে। তা হলো বিউটিকে রুমে আসতে না বলে বারান্দায় থাকতে বলা। সে উঠে দাঁড়িয়ে দেয়ালে একটা প্রকাণ্ড ঘুষি মারল। ব্যথাও পেল হাতের অগ্রভাগে। জলদি করে রুমের সব কিছু ঠিক করলো। কিছু একটা করতে হবে যেন বিউটির তার প্রতি বিরূপ ধারণা না হয়। ঘরটা পরিষ্কার করে দৌড়ে গিয়ে বাগান থেকে গোলাপ আর গাঁদা ফুল নিয়ে এলো। বিদেশ থেকে আনা অর্কিড গাছ থেকে অর্কিড ছিঁড়ে আনলো, অথচ এই ফুল কতই না যত্নের তার। কাউকে হাত অবধি লাগাতে দেয় না সে ফুলে। আজকে নির্দয়ের মতো সেসব ছিঁড়ে ফেলেছে সে। রুমে এসে সবকিছু সুন্দর করে সাজালো। ফ্লাওয়ার ভাজে টাটকা ফুল রাখলো, কোনো রকমে সাজানো হলো। এরপর বিউটির বারান্দায় গিয়ে বিউটিকে ডাকলো। দরজা খুলে দেখলো বিউটি গুটিসুটি মেরে বসে আছে। শীত নিবারণের জন্য পরিহিত শাড়ি পেঁচিয়েছে শরীরে, তবুও মৃদু কাঁপছে। সে অল্প স্বরে ডাকলো, বিউটি, এই বিউটি, ঘরে আয়। হ্যাঁ, কেন? এখানে বসে থাকিস না প্লিজ। আমি আসলে কথাটা ওভাবে বলিনি। এক্সট্রিমলি সরি। আমি এখানেই ঠিক আছি। সুপ্রিয় তার কণ্ঠে বিষণ্ণতার ছায়া বুঝতে পারে। চল ভিতরে চল, বারান্দায় ঠান্ডা পড়ছে। সুপ্রিয় বিউটির হাত ধরে রুমে নিয়ে এলো। রুমে ঢুকেই অবাক হলো বিউটি।
রুম সাজাচ্ছিল সুপ্রিয় ভাই, আর সে কিনা কি ভাবছিল এতক্ষণ? সব কিছু স্বাভাবিক করতে চাইছে নাকি অন্যান্য পুরুষদের মতোই নিজের চাহিদা? ছিচি, সুপ্রিয় ভাইয়ের সম্পর্কে এসব সে কি ভাবছে? সুপ্রিয় ইতস্তত করতে করতে বলল, আমার আনানি হাতে সাজানো তো ভালো হয়নি তেমন, পরে আবার সুন্দর করে সাজাবো। হ্যাঁ। বিউটি অশ্রুসিক্ত লোচনে তাকালো সুপ্রিয়র দিকে। বিউটির চাহনি উপেক্ষা করে খাবার প্লেট নিয়ে তার সামনে রাখলো। রুমটা সাজিয়েও তার অস্বস্তি বোধ হচ্ছে। কি জানি কি সব আবোল তাবোল করছে। রুম সাজানোর ফলে আবার উল্টোপাল্টা চিন্তা মাথায় না এনে বসে মেয়েটা। সুপ্রিয় ছটফট করতে করতে বলল, খাওয়ার সময় হয়েছে। চাচি ফোন করে বললেন তুই সারাদিনে কিছুই খাসনি। আমি খেতে পারবো না। সুপ্রিয় একগাল ভাত তুলে তার দিকে বাড়িয়ে দিল। একটু খা, আজ থেকে সম্পর্কটা আমাদের দুজনের। যত সমস্যা থাক একসঙ্গে সব ঠিক করব। হ্যাঁ, তোর আর আমার দুজনের মেনে নিতে একটু সময় লাগবে, কিন্তু যেহেতু বিয়েটা হয়েছে তাই আগে কে কাকে কি নজরে দেখেছিস সেটা ভুলে যা। বিউটি কোনো উত্তর না দিয়ে চোখ মুছল। সুপ্রিয় তখন আরও একবার বলল, বিউটি, আমরাই আমাদের সম্পর্কের ভিত্তি মজবুত হয়েছে একটি পবিত্র শব্দের মাধ্যমে। আমি কবুল শব্দটাকে আমাদের সম্পর্কের মতোই পবিত্র মনে করি। আমি জানি সব কিছু হঠাৎ হয়ে গেছে, কিন্তু চেষ্টা করব আমাদের ছোট্ট সংসারটা সুন্দর করে গড়ে তুলতে। বিউটি অল্প মাথা নত করে ভাত খেতে শুরু করলো। সুপ্রিয়ের মনে থাকা দ্বিধাগুলো একটু একটু করে দূর করার প্রয়াস চালাচ্ছিল। নিজের দায়িত্ব সে প্রাণপণে পালন করে যাবে। বাসর রাতে কে কাজ করে? সুপ্রিয় ল্যাপটপে বসে এক মনে কাজ করছে। বিউটির ভেতরটা অদ্ভুত ছটফট করছে। একবার বিছানা তো একবার কর্মে ব্যস্ত থাকা সুপ্রিয়র দিকে তাকাচ্ছে। রাত গভীর হতে লাগলো। বিউটি বারবার বিছানার দিকে তাকিয়ে ভাবতে লাগলো সে কোথায় শোবে। নতুন পরিবেশ, নতুন সম্পর্ক, সবকিছু মিলিয়ে অস্বস্তি যেন তাকে গ্রাস করছে। বিউটির মনের দ্বিধাটা সুপ্রিয় বুঝতে পারল। ল্যাপটপ থেকে একবার মাথা তুলে বিউটির মুখের দিকে তাকিয়ে বলল, সিনেমার মতো একজন বিছানায় আরেকজন ফ্লোরে ঘুমাবে, এমন কোনো নাটকীয় চিন্তা মাথায় আনিস না, কারণ আমি নিজেও সোফায় ঘুমাবো না, আর তোকেও ঘুমাতে দেব না। সুপ্রিয়র সরল কথায় বিউটির চোখ বড় হয়ে গেল। তার মনের কথা এই মানুষটা বলতো কিভাবে? মন পড়তে জানে নাকি? সে হতবাক হয়ে তাকিয়ে থাকলো তার দিকে। মুখে কিছু বলল না, শুধু অস্বস্তি মেশানো এক মৃদু হাসি দিল ক্যাবলা কান্তের মতো। সুপ্রিয় ল্যাপটপে চোখ রেখেই আবার বিউটির দিকে তাকিয়ে বলল, তোর হাসি দেখে মনে হচ্ছে তুই ভাবছিস আমি মজা করছি, কিন্তু আমি সিরিয়াস। বিউটি, আমি আমার নতুন বউকে একা রেখে আর কোথাও ঘুমাবো না। তুই আমার পাশেই ঘুমাবি আর আমিও তোর পাশেই ঘুমাবো, দুইজনই থাকবো একসঙ্গে। বিউটি কিছু বলল না, কেবল তার কানে বউ সম্বোধনটা বাজতে লাগলো সাইরেনের মতো। কি আশ্চর্য, বিয়ে হয়েছে কয়েক ঘন্টা হলো, যেন সব কিছুই বদলে গেছে। কি অবলীলায় বউ সম্বোধন করছে মানুষটা। এদিকে সে অস্বস্তিতে গাঢ় হয়ে আছে প্রতিটি মুহূর্তে। তার ভেতরের বিব্রত বোধটা মুখে স্পষ্ট। সে জানতো না কিভাবে তার অনুভূতি প্রকাশ করবে। বিউটির এক ধ্যানে তাকিয়ে থাকায় সুপ্রিয়র কাজে ব্যাঘাত ঘটল। একটু আগে সে কি বলেছে বুঝতে পেরে এবার সুপ্রিয় খানিক অস্বস্তি বোধ করল। এভাবে বউ বলে ফেলার কারণ সে বিউটিকে এতদিন বোনের মতোই দেখেছে, কিন্তু এখন তাদের সম্পর্কের নতুন প্রুফ এই অস্বস্তি আরও বাড়িয়ে তুলছিল। কিছুক্ষণ পর দুজনেই বিছানায় শুতে গেল। কেউ কিছু বলছে না, কিন্তু বোঝা যাচ্ছিল দুজনেই বিব্রত। এপিট ওপিট করেও কোনোভাবেই ঘুমোতে পারল না সুপ্রিয়। বিউটিও নড়ছে, সেটা বুঝতে পারল সুপ্রিয়। চুপচাপ বিছানায় শুয়ে ফ্যানের দিকে তাকিয়ে বলল, বিউটি, তুই কি ঘুমাচ্ছিস? বিউটি মুখ ফিরিয়ে মৃদু স্বরে বলল, না, ঘুম আসছে না। একটা কথা বলবো। বলো। কিছু মনে করবি না তো? বিউটির বুকের মধ্যে ধক করে উঠল। কি এমন বলতে চাইছে সুপ্রিয় ভাই তাকে, যে এভাবে অনুমতি চাইছে? যতই একটা পুরুষ মানুষ তো, উপরন্ত মানুষরা তার এখন স্বামী। পূর্বে যেমন সম্পর্কই থাকুক না কেন, এখন তো সেটা বদলে অন্যরূপ নিয়েছে। যদি তার কাছে স্বামীর অধিকার চেয়ে বসে, সে তো মানা করার মতো কোনো শব্দ পাবে না, কারণ তাকে স্পর্শ করার পূর্ণ অধিকার আছে মানুষটার। তার আকাশ পাতাল চিন্তার মধ্যে সুপ্রিয় হেসে বলল, লুডো খেলবি ফোনে?
বিউটি একটু অবাক হয়ে তাকালো, তার আটকে রাখা দমটা যেন ফোঁস করে বেরিয়ে এলো। উফ, এতক্ষণ কি চিন্তাটাই না সে করলো। মনে মনে নিজেকে কতগুলো গালি দিল সে। সুপ্রিয় অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়ে আছে। সে হেসে বলল, তুমি মজা করছো তাই না? এত রাতে লুডো খেলবে? সত্যি বলছি, বাসরাতে বর্ব লুডো খেলবো, ব্যাপারটা কেমন না, তাই অনুমতি নিলাম। লুডো খেলে দেখি কে জেতে। আমি একদম হারি না কারোর কাছে, এটা জানিস তো। দেখি তুই আমার সঙ্গে পারিস কিনা। বিউটি মুচকি হেসে রাজি হয়ে গেল। তারা লুডো খেলতে শুরু করলো। খেলার মধ্যে হাসি ঠাট্টা চলতে লাগলো। দুজনেই যেন ভুলে গেল যে তারা একে অপরের জন্য কতটা নতুন। দুবারই বিউটি জিতেছে। সুপ্রিয় প্রতিবার হেরে কটমট করে তাকাচ্ছিল তার দিকে। বিউটি ব্যাপারটা বেশ এনজয় করছিল। বিউটির জেতার আগ্রহ ছিল না, কিন্তু এখন আগ্রহ হচ্ছে বারবার সুপ্রিয়কে হারাতে দেখে। তৃতীয়বার খেলা শুরু করার আগে ফজরের আজান কানে লাগলো। এতক্ষণ খেলেছে তারা, যেহেতু অনেকক্ষণ ধরে এক একটা দান খেলেছে, সেজন্য এতটা সময় অতিবাহিত হয়ে গেছে তারা বুঝতেই পারেনি। ফজরের নামাজের আজান শুনে বিউটি উঠে পড়ল। সুপ্রিয় তাকিয়ে বলল, তুই নামাজ পড়বি? ঠিক আছে, আমি মসজিদে গিয়ে নামাজ পড়ব। সুপ্রিয় মসজিদে চলে গেল আর বিউটি নিজের নামাজে মন দিল। নামাজ শেষ করে সুপ্রিয় ওয়ার্ক আউট করে ফিরেছে। ক্লান্ত শরীরে জড়ানো টি শার্টটি ঘামে অল্প স্বল্প ভেজা। সুপ্রিয় এসেই কোনো দিকে না তাকিয়ে গোসল করতে গেল। অফিসের জন্য তাড়াহুড়ো করছিল সে। গোসল শেষ করে সাধারণ অভ্যাস অনুযায়ী তোয়ালে পেঁচিয়ে অর্ধনগ্ন অবস্থায় রুমে ঢুকলো, কিন্তু মনে ছিল না সে এখন বিবাহিত। বিউটি তখন সিঁড়ির কাছে দাঁড়িয়েছিল। সুপ্রিয় এসেছে দেখে রুমে ঢুকে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। ওয়াশরুমের দরজা খোলার শব্দে বিউটি তাকালো। সুপ্রিয়র দরজা ঠেলে রুমের ভেতর ঢুকতেই তোয়ালেটা প্রায় অর্ধেক পড়ে গেল। বিউটি হকচকিয়ে হতচকিত হতভম্ব হয়ে পেছন ফিরে তাকানোর কথাই ভুলে গেল। সুপ্রিয় নিজের দিকে একবার তো আরেকবার বিউটির দিকে তাকালো। অতঃপর দুজনে চিৎকার করে উঠল। সুপ্রিয় এক মুহূর্তেই চমকে উঠে দৌড়ে ওয়াশরুমের দিকে ছুটল। বিউটির চোখে বিস্ময় আর লজ্জা স্পষ্ট। সে বিছানার উপর চিৎপটাং হয়ে পড়ে গেল। চোখে তার এখনো এক আকাশ সম বিস্ময়। এখনো বলতে পারছে না বিষয়টি। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে মাথা বের করে সুপ্রিয় বলল, কিছু দেখিসনি তো বিউটি? কি? সত্যি কথা বল। সত্যি বললে কি দেবে? যা চাইবি তাই দেব। আমি একদম সম্মুখে ছিলাম, কিছু না দেখার কথা কি? বিউটি ঠোঁট কামড়ে বলল, এখন থেকে খুব সাবধানে থাকতে হবে। এই বাড়িতে এমন বিব্রতকর পরিস্থিতি বারবার হয় কিনা কে জানে। আমি এখন পরাধীন হয়ে চলবো। ধ্যাত। সুপ্রিয় অপ্রস্তুত হয়ে বলল। সুপ্রিয় ঠোঁট বাঁকিয়ে নিচে চলে গেল। বিউটি লজ্জায় হেসে ফেলল। তখনকার অপ্রাকৃতিক ঘটনার পর বিউটি আর সুপ্রিয় দুজনেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তবে সুপ্রিয়র যেন বারবার তখনকার ঘটনার কথা মনে পড়ছিল। সে ভেতরে ভেতরে নিজের অনুভূতিগুলো নিয়ে দ্বিধায় পড়ে গেল। বিউটি তো তার কবুল বলা বউ, একদিন না একদিন তো সব কিছু স্বাভাবিক করতেই হতো। ওই ঘটনা নিয়ে এত ভাবার তো কিছু নেই, কিন্তু সে কোনোভাবেই লজ্জায় যেতে পারছিল না বিউটির সামনে। মনে মনে ভাবতে লাগলো, আমি কি বিউটিকে সত্যি মেনে নিতে পারবো? এতদিন তো ওকে ছোট বোনের মতো দেখেছি, এখন হঠাৎ এই নতুন সম্পর্ক কিভাবে সামলাবো? এই চিন্তা তাকে অস্থির করে তুলছিল। সকালের খাবারের সময় মাহিমা বেগম, সুপ্রিয়র মা, বিউটির প্রতি কিছুটা অন্যমনস্ক আচরণ করছিলেন। তার মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল বিয়েটা তিনি মন থেকে মেনে নিতে পারেননি। খেতে বসে মহিমা বেগম বললেন, খাবারটা নামিয়ে দাও। বিউটি একটু লজ্জা নিয়ে বলল, জি জেঠিমা, দিচ্ছি। মহিমা বেগম মাথা নাড়িয়ে বললেন, এখন থেকে তোমাকে সব দায়িত্ব কাজকর্ম দেখে শুনে বুঝে নিতে হবে। এই বাড়িতে নতুন মানুষ, তাই সবার খেয়াল রাখার দায়িত্বও তোমার। জি আচ্ছা, ঠিক আছে জেঠিমা। সুপ্রিয় এই কথাটি শুনে বিরক্ত হলো। বিষয়টি তার পছন্দ হলো না। সে হেসে বলল, মা, তুমি এবারে একটু বেশিই বলছো। বিউটি এখানে নতুন, ওকে সময় দাও। এখন আমাকে খেতে দাও, আমি দেরি করব না। মহিমা বেগম চুপ করে গেলেন, কিন্তু তার মনের গোপনে খানিক অভিমান জমা হলো। বিয়ে হতে না হতে ছেলের এই রোদ বদল। ছেলেটা হাতছাড়া হয়ে গেল এক রাতেই। মনে মনে খুব জন্মালো বিউটির উপর। সুপ্রিয় না খেয়েই উঠে গেল। সুপ্রিয় কাজের জন্য রেডি হচ্ছিল। বিউটি তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু কিছু বলতে পারছিল না। তোর কিছু বলার আছে?
সুপ্রিয় আচমকা জিজ্ঞেস করলো। বিউটি একটু থেমে বলল। তুমি এত তাড়াহুড়ো করছো কেন? একটু চা খেয়ে যেতে পারতে। সুপ্রিয় হেসে বলল। টিপিক্যাল বউয়ের মতো কথা বলছিস। ঠিক আছে, চা খেয়ে যাই, বানিয়ে নিয়ে আয়। বিউটি অবাক হয়ে বলল। আমি বানাবো? জেঠিমা যদি রেগে যান? সুপ্রিয় হালকা হাসি দিয়ে বলল। মায়ের রাগ আমি সামলে নেব, তুই চা বানাতে পারিস। বিউটি একটু সাহস নিয়ে রান্নাঘরে গেল, চা বানিয়ে আনলো। সুপ্রিয় এক চুমুকে চা খেয়ে বলল। চা তো ভালোই বানাস। বিউটি হেসে বলল। তুমি ভালোভাবে খেলে না কেন? সুপ্রিয় তাকিয়ে বলল। এমনি, চাটা ভালো হয়েছে। আমার অফিসের বসের মতো কঠিন মানুষও এই চা খেলে গলে যাবে। বিউটি হেসে ফেলল তার রসিকতায়। অফিস থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। সুপ্রিয় ক্লান্ত মুখে ঘরে ঢুকলো। বিউটি তখন বারান্দায় বসে আকাশ দেখছিল। তার গায়ে হালকা শাল, চোখে এক অদ্ভুত বিষণ্ণতা। সুপ্রিয় দরজা খুলে বলল। তুই বারান্দায় কেন? সন্ধ্যায় ঠান্ডা বেড়েছে। বিউটি মাথা ঘুরিয়ে বলল। এখানে বসতে ভালো লাগে, মনটা যেন একটু হালকা হয়। সুপ্রিয় তার পাশে গিয়ে বসলো। দুজনেই চুপচাপ বসে রইল কিছুক্ষণ। তারপর সুপ্রিয় বলল। তুই ঠিক আছিস তো? কোনো সমস্যা হলে আমায় বলিস। বিউটি একটু ঝুঁকে বলল। জেঠিমা হয়তো আমাকে তেমন পছন্দ করেন না। আমি যদি কখনো কিছু ভুল করি তবে প্লিজ আমাকে ঠিক করে দিও। আমি চাই সবাই আমাকে মেনে নিক। সুপ্রিয় গভীরভাবে বিউটির দিকে তাকালো। তার মনে হলো বিউটি শুধু মনের দিক থেকে নয়, জীবনের দিক থেকেও এখন একা হয়ে গেছে। সে বিউটির মাথায় হাত রেখে বলল। সব ঠিক হয়ে যাবে, তুই নিজের মতো থাক। কেউ যদি কিছু বলে আমাকে জানাস। রাতের খাওয়া দাওয়া শেষে দুজনেই নিজেদের রুমে গেল। দিনের ক্লান্তি থাকলেও কথা বলতে বলতে আবার নতুন করে নিজেদের কাছে টেনে আনলো। ঘুম আসছে না, আজকেও লুডো খেলবি? বিউটি হেসে বলল। আজ আবার হেরে যাবে। হেরে যাওয়ার ভয় পাচ্ছ না? আজ তুই হেরে যাবি, খেলতে চাইলে চল। বিউটি হেসে সম্মতি দিল। বাঙালি বিয়ের ঐতিহ্য অনুযায়ী বিয়ের দ্বিতীয় দিন নতুন জামাই প্রথমবার শ্বশুর বাড়ি যায়। সুপ্রিয় আর বিউটিও আজ সেই যাত্রায় বের হচ্ছে। সুপ্রিয়র বাবা মোজাম্মেল আহমেদ আর মা মহিমা বেগম অনেক নির্দেশনা দিয়ে বিদায় দিতে এলেন। যদিও মহিমা বেগম একটু রক্ষণশীল প্রকৃতির, তবুও আজ তার মুখে একটা মৃদু হাসি। মোজাম্মেল আহমেদের জন্যই ব্যাপারটা হজম করতে হচ্ছে তাকে। সকালবেলা নতুন জামাই হিসেবে সুপ্রিয় প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছে। সুপ্রিয়র মন খানিকটা উত্তেজিত, খানিকটা দ্বিধাগ্রস্ত। পূর্বে যখন বিউটিদের বাড়ি গিয়েছে সে, তখন ছিল সম্পর্ক অন্য। বিউটির বাবা অর্থাৎ হাশেম আলী ছিল তার ছোট চাচা, আর এখন সম্পর্ক বদলে চাচা থেকে শ্বশুর। চাচার বাড়ি হলো শ্বশুর বাড়ি। মহিমা বেগম ছেলের জামাই হিসেবে শ্বশুর বাড়ি যাওয়া নিয়ে কিছুটা বিরক্ত হলেও মোজাম্মেল আহমেদের মধ্যে বেশ খুশি খুশি ভাব। বিউটির বাপের বাড়ি অর্থাৎ হাশেম আলীর বাড়ি পুরোপুরি সেজে উঠেছে নতুন জামাইকে বরণ করে নেয়ার জন্য। বিউটির বড় ভাই আনাস আর ভাবি সন্দীপ্তা পুরো আয়োজন সামলাচ্ছে। মা শাহানা বেগম নতুন জামাইকে খাওয়ানোর জন্য কী কী রান্না হবে তার শেষ মুহূর্তের নির্দেশনা দিচ্ছেন। গাড়ি বাড়ির সামনে পৌঁছতেই আনন্দের হুল্লোড় পড়ে গেল। আনাস এগিয়ে এলো সুপ্রিয়কে নিয়ে আসার জন্য। গাড়ি থামতেই আনাস এগিয়ে এলো, হাত বাড়িয়ে কুর্নিশ করে বলল। এই যে নতুন জামাই, স্বাগতম আমাদের ছোট্ট রাজ্যে। আনাসের রসাত্মক কথায় সুপ্রিয় হেসে বলল। তোমাদের ছোট্ট রাজ্যে রাজা হয়ে ওঠার সাধ্য আমার নেই ভাই, তবে অতিথি হিসেবে যত্নটা ঠিকঠাক নিও। আনাস ওর ঘাড়ের উপর হাত দিয়ে চেপে ধরল, চিবিয়ে চিবিয়ে বলল। কিসের অতিথি রে বেটা, বেয়াদব আর বজ্জাত, এখন কই পালাবি? শেষ পর্যন্ত আমার বোনকে বিয়ে করতে হলো তোর। ইচ্ছে করে কি আর কেউ আগুনে ঝাঁপ দেয়? আমি থাকতে তোকে শান্তিতে থাকতে দেবো ভেবেছিস? সবাই কেমন রাজকীয় অভ্যর্থনা জানানোর জন্য তোড়জোড় করছে। আগে বল, বিয়ের দিন ছিলি না কেন? আনাস চুপ করে গেল, গম্ভীর মুখে বলল। মাতার চাকরি করি, বোনের বিয়ের দিনও ছুটি নেই, কিন্তু কিছু করার নেই, ওটা আমার ডিউটি। আনাস আর্মি অফিসার, সে কোয়ার্টারে ছিল। সে চেয়েছিল সব পরিবারে কোয়ার্টারে উঠবে তারা, কিন্তু হাশেম আলীর এক কথা, তিনি জীবন থাকতে নিজের বাপের ভিটে ছাড়বেন না। অগত্যা আনাসও বাবার মুখের উপর কথা বলতে পারেনি। ওর মন খারাপ বুঝে সুপ্রিয় ওর পেটে কনুই দিয়ে গুঁতো দিল, বলল। রাজকীয় ব্যবহার তো দূর থাক, তুই হারামি। আমাকে পেয়ে নিজের বোনকে ভুলে গেছিস। দেখ কেমন চাক্ষুষ রাক্ষসী আমার গলায় ঝুলিয়ে দিয়েছিস।
কটপট করছে আমার দিকে তাকিয়ে, মনে হচ্ছে আজ তো গিলে খাবে। বিউটি গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টি ওদের দিকেই। আনাস বোনের দিকে তাকিয়ে সহসা বলল, বেড়া বেয়াদব, আমার সামনে আমার বোনকে রাক্ষসী বলিস? সাহস তো কম না, সুজা জেলে ঢুকিয়ে চালান করে দেবো। আমাকে কি চোখে পড়লো তবে? তোমরা এমন আমাকে ফেলে রেখে এলে? এটা কেমন বিচার ভাইয়া? আনাস মাথা চুলকে কানে হাত ধরে বলল, সরি শাকচুন্নি, বোন জামাইকে একটু আপ্যায়ন করছিলাম। তুমি থাকো, ওকে নিয়ে আমি গেলাম। বলেই বিউটি হনহনিয়ে চলে এলো। সুপ্রিয় ওর যাওয়ার পানে তাকিয়ে রইল, চোখ ছোট ছোট করে বিড়বিড় করে বলল, মায়া মানুষের হিংসে বড় বেশি। আমার দিকে ওভাবে তাকানোর কি আছে? আমি করেছি আজব। ভাগ্য ভালো তোর, আমার বোনকে পাইছিস। হিংসুক বোন তোর। চুপ বেড়া বেয়াদব। শাহানা বেগম খানিকটা বিরক্ত হয়ে বললেন, তোরা কি ওখানেই থাকবি? আমার জামাইটাকে আদর যত্ন না করতে দিবি না? আনাসের কথায় সবাই হেসে উঠল। কি সুপ্রিয় ভাই, ভালো? আসতে না আসতেই দুটো মিলে শুরু করে দিয়েছো? সুপ্রিয় লজ্জায় হেসে বলল, ভাবি, তোমার বরকে সামলাও, না হলে ওর কপালে দুঃখ আছে। সুপ্রিয় আর আনাস প্রায় একই বয়সের পার্থক্য কেবল 2 মাসের। ওরা পিঠি পিঠি হওয়ায় দুজনের মধ্যে সবসময় খুনসুটি চলতে থাকে। দুজনকে দেখলে মনে হবে কেউ কাউকে দেখতে পায় না, অথচ তলে তলে দুজনেই দুজনের প্রাণ। বিউটি বাড়ির ভেতরে দাঁড়িয়েছিল গাল ফুলিয়ে। মা শাহানা বেগম বিউটির দিকে তাকিয়ে বললেন, বিউটি, কি হলো? তোর মুখ অমন আমসের মতো করে রেখেছিস কেন? আমসির মতোই আমার মুখ। যাও, নতুন জামাইকে গিয়ে বরণ করো। বাড়ি আসতে না আসতে কি হলো তোর? মাথা গরম কেন? কিছু না। শাহানা বেগম মেয়ের দিকে ভ্রুকুটি করে তাকিয়ে চলে গেলেন। সুপ্রিয়কে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে, কত গল্প করছে হেসে হেসে। তাকে কেউ জিজ্ঞেস পর্যন্ত করলো না সে কেমন আছে, যেন তাকে কেউ চোখেই দেখছে না। নিজের বাড়ি এসে নিজেকেই পরপর লাগছে তার। বিউটি অদ্ভুত ভঙ্গিতে সুপ্রিয়র দিকে তাকালো। সুপ্রিয় হাসছে আর সবার সঙ্গে খোশ মেজাজে গল্প করছে। বিউটির গা চলে গেল অদ্ভুতভাবে। সুপ্রিয় সবার আড়লে তার কাছে এলো। সুপ্রিয় মৃদু স্বরে বলল, ওখানে তোকে কেউ কিছু বলছে? শান্ত হয়ে আছিস কেমন? বিউটি মৃদু হেসে তেরাভাবে উত্তর দিল, নিজের বাড়ি এখানে শান্ত না থাকলে আর কোথায় থাকবো? বাপরে, এভাবে ক্ষেপে আছিস কেন? কি হয়েছে? কই না তো। সুপ্রিয় ঠোঁট উল্টে ওর দিকে তাকিয়ে রইল। সে কি কিছু ভুলে গেছে? কি এমন হলো যে এভাবে বাঁকা বাঁকা কথা বলছে? বাড়ির রান্নাঘরে যেন উৎসবের আমেজ। সুপ্রিয়কে নিয়ে খানাপিনা শুরু হলো। আপ্যায়নে কেউ কোনো ত্রুটি রাখছে না। হাসিম আলী মেয়ের সঙ্গে কথা বলার জন্য তৎপর হয়ে আছেন, অথচ সবার থেকে বিমুখ হয়ে বসে আছে। কারোর সঙ্গে ঠিক করে কথা বলেনি এসে। সবশেষে শাহানা বেগম হাতে কাউনের চালের পায়েস নিয়ে এলেন। সুপ্রিয়র সামনে রাখতে রাখতে বললেন, আমাদের সুপ্রিয়র জন্য বিশেষ এক পায়েস করেছি, একটু খেয়ে বলো কেমন হয়েছে। সুপ্রিয় আলতো হাতে পায়েস সামনে নিল, 1 চামচ মুখে পুরে বলল, খুবই সুস্বাদু চাচি আম্মা, আপনার হাতের রান্না সত্যি অনন্য। খাওয়া দাওয়ার পরে শুরু হলো জমজমাট আড্ডা। সুপ্রিয় থেকে থেকে বিউটির দিকে তাকাচ্ছিল। মেয়েটার হলোটা কি? এমন বিমূঢ় হয়ে আছে কেন? কেমন গম্ভীর। হাসিম আলী মেয়ের দিকে তাকিয়ে দেখেছেন, বুঝতেও পেরেছেন মেয়ের অভিমান জমেছে। তিনি সুপ্রিয়র দিকে তাকিয়ে বললেন, সুপ্রিয়, আমার মেয়েটা কি তোকে খুব জ্বালাচ্ছে? মেয়েটা আমার অল্পতেই একটু রেগে যাওয়ার ধাত আছে। সে যেমনই হোক তোর সংসারে কিন্তু সুখ নিয়ে আসবি। আমার মেয়েটাকে একবার বুঝতে পারবে, সেই চিনবি। খাঁটি হিরে আমার মেয়েটা, ওর খেয়াল রাখিস বাবা। সুপ্রিয় মাথা নিচু করে বলল, চাচা, বিউটি আমার দায়িত্ব, ওর জন্য যা কিছু করার দরকার আমি করব। বিউটির মুখ নামিয়ে নিল। ও বাড়িতে যাওয়ার পর কেউ কোনো খোঁজ নেয়নি তার। বিয়ে হলেই বুঝি মেয়েরা পর হয়ে যায়। বিউটির সবার মাঝে থেকেই খারাপ লাগা বাড়ছে কেবল। এখানে আসার পরও সবাই সুপ্রিয়কে নিয়েই ব্যস্ত। কেউ একবারও ওকে জিজ্ঞেস করেনি ভালো আছে কিনা। সবার খেয়াল যেন শুধু সুপ্রিয়র দিকে। বড় ভাই আনাস এদিকে বিউটির মন খারাপ কিছু বুঝতে পেরে বলল, বাবা, সুপ্রিয় তো আমাদের ঘরের মানুষ, ওকে আবার এসব কথা নতুন করে বলতে হয় নাকি? বরং বিউটিকে ও ভালোই চেনে। সন্দীপটা বলল, তুমি যে কি বলো না শুভ্র ভাই, আগে ছিল ভাতিজা, এখন হচ্ছে বাড়ির জামাই।
বাবারা মেয়েদের নিয়ে সবসময় এমন চিন্তা করবেন, যতই ভালো ঘরে বিয়ে হোক না কেন। হাসিম আলী সোফা ছেড়ে উঠতে উঠতে বললেন। তোমরা আড্ডা দাও, আমার ঘুমের সময় হলো। হাসিম আলী চলে গেলেন। শাহানা বেগমও উঠে পড়লেন ওনার সঙ্গে সঙ্গেই। রইল সন্দীপ্তা আর আনাস। বিউটি চোখ ভর্তি অশ্রু লুকাতে উঠে বারান্দায় গেল। সুপ্রিয় কি যেন ভেবে সবাইকে বলে বিউটির ঘরে চলে গেল। আনাস বিউটির পেছনে পেছনে বারান্দায় গেল। বিউটির চোখে এক ধরনের চাপা কষ্ট লক্ষ্য করল সে। বিউটি, কি হয়েছে? এমন লাগছে কেন? কি হয়েছে বলবি না আমাকে? বিউটি মাথা নিচু করে বলল। ভাইয়া, সব কিছু ঠিক আছে, তুমি এত ভাবছো কেন? আর কেউ তো আমাকে নিয়ে ভাবছে না। তুই আমার বোন, তোর চোখ মুখ দেখে সব বুঝতে পারি। জানি হুট করেই সব বদলে গেছে, সময় লাগবে মানিয়ে নিতে। তবে তুই শক্ত থাকিস। আমি শক্তই আছি ভাইয়া। তুই ভালো আছিস তো বিউটি? হঠাৎ এমন গম্ভীর হলে কেন? বিউটি একটু হাসার চেষ্টা করলো। ওর মুখে তাচ্ছিল্যের হাসি, দৃষ্টির সামনে স্থির রেখে বলল। ভাইয়া, আমি ভালো আছি। নতুন জায়গায় মানিয়ে নিতে তো একটু সময় লাগবেই। বিউটি, এটা তোর জীবনের নতুন অধ্যায়। নিজের শক্তি আর সাহস দিয়ে সব সামলে নিস। বিউটির মনের মধ্যে লুকিয়ে থাকা কষ্টটা কেউ তেমনভাবে বুঝতে পারল না। একদিনই সবার কাছে এমন পর কেন হয়ে গেল সে? এদিকে রুমে এসে পায়চারি করছে। কি হয়েছে বিউটির? ও কি মনমরা দেখে ওর ভেতরটা অস্থিরতায় ছটফট করছে। বিউটি এলো কিছুক্ষণ পর। ঘরে গিয়ে বিউটি ওয়াশরুমের দিকে যাচ্ছিল। সুপ্রিয় ওর হাত ধরে সামনে দাঁড় করালো। কি হয়েছে তোর? এমন কেন লাগছে তোকে? আমার অশান্তি লাগছে। অশান্তি লাগার কারণ কি? সুপ্রিয় নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে রইল বিউটির মুখের দিকে। বুঝতে চাইল বিউটির মনের ব্যথা। সুপ্রিয়র চেতনা ফিরে পেতেই দেখল বিউটি বিছানায় গিয়ে শুয়ে পড়েছে। শীতের দিন হওয়ায় মাথায় কম্বল টেনে নিয়েছে। সুপ্রিয়র নিজেকে অসহায় বোধ হতে লাগলো। সে নিজের ল্যাপটপটা বের করলো ব্যাগ থেকে। টেবিলে বসে ল্যাপটপে কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলেও মনোযোগ সম্পূর্ণ বিউটির দিকে। নিজের উপর বিরক্তিতে শব্দ বের হলো তার মুখ থেকে। বিউটি কম্বল টেনে নিলেও দম বন্ধ হয়ে আসে তার। অযথায় কান্না পাচ্ছে, বুকে অসহ্য ব্যথা হচ্ছে। কান্নার দমকে পিঠটা যেন খিল ধরে যাবে। সুপ্রিয় একবার তাকিয়ে দেখলো যেন বিউটি কাঁপছে। ল্যাপটপ অফ করে সে দ্রুত বিউটির নিকট গেল। কম্বলের উপর দিয়ে আলতো করে ডাকলো, বিউটি, এই বিউটি। হঠাৎই কম্পন বন্ধ হলো। সবকিছু স্বাভাবিক সেভাবেই ঘাপটি মেরে রইল বিউটি। সুপ্রিয় ফের ডাকলো, কি হয়েছে বিউটি? তুই কি কাঁদছিস? তবুও বিউটি টু শব্দটিও করল না, শুধু নিঃশ্বাসের শব্দ বাড়ালো। যেন সুপ্রিয়র মনে হয় সে ঘুমের মধ্যেই কাঁপছিল বাজে স্বপ্ন দেখে। সুপ্রিয় আরও একবার ডেকে ওর শিওর থেকে সরে গেল। বিউটি ওর সামান্য পায়ের শব্দ শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ মুছে ফেলল। ছোট থেকেই ও নিজের কান্না এভাবেই সবার থেকে আড়াল করেছে। কাউকে নিজের দুর্বলতা দেখানোটা ওর কাছে ভীষণ লজ্জার। কিন্তু বিয়ের দিন ওর কান্না দেখেছে সুপ্রিয়। ওই দিনের কান্নাটা স্বাভাবিকভাবেই নেবে সকলেই। একজন বিয়ে ভেঙে যাওয়া মেয়ে নিশ্চয়ই না কেঁদে হেসে খেলে বেড়াবে না। এছাড়া সে কখনোই নিজের পরিবার কিংবা বাইরের কারোর সম্মুখে কাঁদেনি। বিউটি নিজের ঘরে বসে আছে, মনটা ভালো নেই। সকালে ঘুম থেকে উঠে দেখেছে মা রান্নাঘরে ব্যস্ত, ভাই ভাবি নিজেদের কাজে মগ্ন। কেউই তার সঙ্গে তেমন একটা কথাও বলেনি। বিউটি আপন মনে ভাবছে, এখন তো আমি শ্বশুরবাড়ির মানুষ, হয়তো সবার জীবনে আমার কোনো গুরুত্ব আর নেই। সে শুধু সবার ব্যবহারের আড়ালে একটা হালকা ব্যথা অনুভব করেছে। সুপ্রিয় তাকে অনেকবার জিজ্ঞেস করেছে, তোর মুখ এত শুকনো কেন? কি হয়েছে বলতো? কিন্তু বিউটি উত্তর দেয়নি। বলেছিল, কিছু না, তোমার এসব জানার দরকার নেই। সুপ্রিয় কিছুটা বিরক্ত হয়ে বলে, আরে বলিস না কেন? কি মনে হচ্ছে তোর আমি কিছু বুঝি না? তুই শুকনো মুখে ঘুরে বেড়াবি, আমি বুঝবো না? বিউটি তাকে এক পদ সুপ্রিয়র দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়, সম্পূর্ণ এড়িয়ে যায় ওকে। কিন্তু সুপ্রিয় লক্ষ্য করেছিল বিউটির চোখের কোণায় একটুখানি অশ্রুর আভাস। সারাদিন এভাবেই কাটল। বিয়ের পর সে প্রথমবার নিজের বাড়ি এসেছে, অথচ তাকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, তাকে নিয়ে কোনো আয়োজন নেই। সব আপ্যায়ন আদর যত্ন সুপ্রিয়র জন্য, তার জন্য কারো কোনো মায়া নেই। সারাদিন বিউটি গুমড়ে গুমড়ে কাটালো। কারো যখন ওকে দেখার সময় নেই, ও নিজেও কারোর সঙ্গে যেচে পড়ে কথা বলেনি।
তীব্র অভিমানে সবার দিকে মুখ ঘুরিয়ে থেকেছে। রাতের নিস্তব্ধতায় বাড়ির প্রতিটি ঘর যেন গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু বিউটির চোখে কোনো ঘুম নেই। বিছানায় শুয়ে বারবার পাশ ফিরছে। সবাই যেন আজ তাকে ইচ্ছে করেই এড়িয়ে চলেছে, এমনকি তার বাবা মাও। ভাই ভাবি পর্যন্ত ব্যস্ত হয়ে পড়েছে নিজেদের কাজ নিয়ে। সে উঠে বসলো, দেখলো সুপ্রিয় অনবরত হাত চালাচ্ছে ল্যাপটপের কিবোর্ডে। মৃদু আওয়াজ হচ্ছে কিবোর্ডের। ওকে লক্ষ্য করার মতো এই বাড়িতে কেউই নেই। হঠাৎ করে বিউটির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। পরক্ষণে সুপ্রিয় দেখার আগেই তা ওড়না দিয়ে মুছে ফেলল। একটানা ভাবতে থাকলো, সবাই এমন করলো কেন? আমি কি এতটাই অপ্রিয় হয়ে গেছি? মনে পড়লো আগের দিনগুলোর কথা। বাবা মা ভাই ভাবি সবাই কতটা আনন্দ করত। আজ যেন সেই দিনগুলোর কোনো ছোঁয়া নেই। সুপ্রিয় পাশে বসে ল্যাপটপে কাজ করছিল। বিউটির মুখের দিকে তাকিয়ে একটা গভীর চিন্তার ভাঁজ খুঁজে পেল। সে প্রশ্ন করল, বিউটি, তুই এমন মন খারাপ করে বসে আছিস কেন? কিছু বলছিস না? আমার কোনো ব্যবহারে কষ্ট লাগলে আমাকে বলতে পারিস। বিউটি মাথা নেড়ে বলল, না কিছু না। সুপ্রিয় নাছর বান্দা, কিছু না মানে? তুই তো সারাদিন এমন হাড়ি মুখ করে ঘুরছিস, এখন তোকে বলতেই হবে। বল কি হয়েছে? বিউটি একটু বিরক্ত হয়ে বলল, বললাম তো কিছু না। সুপ্রিয় ভ্রু কুঁচকে তাকালো। বিউটির কথায় তার মনে হলো মেয়েটা কিছু একটা লুকোচ্ছে, কিন্তু জোরাজুরি করার মানুষ সুপ্রিয় নয়। সে মুখে মৃদু বিরক্তির ছাপ নিয়ে বলল, আচ্ছা থাক, তুই যদি বলতে না চাস তাহলে বলবি না, কিন্তু এত গুমট হয়ে বসে থাকবি না আমার সামনে। দেখতে বিশ্রী লাগে। কোনো সমস্যা বা কষ্ট হলে মনে লুকিয়ে না রেখে শেয়ার করতে তো পারিস। আমি কি নেই? আমি তো আছি তোর সব কথা শোনার জন্য। সারা দিন থেকে জিজ্ঞেস করছি, শুধু বলছিস কিছু না কিছু না। বিউটি কিছু বলল না, শুধু স্বগতিক করল, সারাদিন শুধু ল্যাপটপে মুখ গুজে থাকলেই সব কিছু চোখে পড়ে না। এই কথা শুনে সুপ্রিয় বিউটির দিকে তাকালে বিউটি ঘাপটি মেরে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। বিড়বিড় করল, নিজের বাড়িতে এসে যে মেয়েরা খারাপ থাকে এই প্রথম দেখলাম। সময় এগিয়ে চলল। রাত যখন গভীর, ঘড়ির কাঁটা ঠিক 12টার পৌঁছালো। হঠাৎ পুরো বাড়ি আলোয় ভরে উঠল। তখনই দরজায় টোকা পড়ল। অনবরত কাজ করে সুপ্রিয় সবে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। এত রাতে দরজায় টোকা পড়ায় ও বিচলিত হলো। দ্রুত সুপ্রিয় দরজা খুলতেই সবার হইচই। হ্যাপি বার্থডে বিউটি। বিউটি চোখ কুঁচলে উঠে বসলো চিৎকার শুনে। হতবাক হয়ে প্রত্যেকের বলা হ্যাপি বার্থডে বলা শুনতে লাগলো। ওর ঘুমের ঘোর তখনও কাটেনি। সবাই মিলে হ্যাপি বার্থডে সং গাইছে। আনাস, সন্দীপ্তা, শাহানা বেগম, হাশেম আলী, সুপ্রিয় ততক্ষণে সবকিছু বুঝে সবার সঙ্গে তাল মেলাচ্ছে। সবকিছু যেন হঠাৎ করে বদলে গেছে। তাদের হাতে রঙিন বেলুন, চকলেট কেক। বড় ভাই আনাস এগিয়ে এসে বলল, তোর কি মনে হয়েছিল আমরা তোর জন্মদিন ভুলে যাব? বিউটির চোখে জল ভরে যাচ্ছিল। পরক্ষণে নিজেকে সংযত করলো। অবাক হয়ে দেখছিল নিজের পরিবারের সবাইকে। তার জন্মদিন কেউ ভুলেনি, তবে সে কিছু বলতে পারছিল না। সন্দীপ্তা এসে বলল, কি হলো বিউটি? সারাদিন তো গোমরা মুখ করেছিলে, এবার একটু হাসো দেখি। বিউটি অবাক হয়ে বলল, তোমরা ইচ্ছে করেই এমন করেছিলে? আর আমি কি ভেবেছিলাম? তুই ভেবেছিলি আমরা তোর জন্মদিন ভুলে গেছি, তাই না? সুপ্রিয় সামনে এসে বিউটির মাথায় হাত দিয়ে টোকা দিয়ে বলল, আমাকে কিছুই বলিস না কি হয়েছে? এদিকে আমি চিন্তা করছিলাম আমি কিছু ভুল করেছি কিনা। এখনই বুঝলাম সবটা। কেন ম্যাডামের এত অভিমান? তুই যে এমন ছিচকাদুনে, জানতাম না তো। মোটেই না, আমি কাঁদিনি তো। জানি আমি সব। সুপ্রিয়র কথায় মিয়ে গেল বিউটি। সবাই মিলে কেক কাটার আয়োজন করলো। কেকের উপর বড় বড় অক্ষরে লেখা হ্যাপি বার্থডে টু আওয়ার লাভলি বিউটি। সবার তুমুল করতালির মধ্যে বিউটি কেক কাটলো। আনাস কেকের প্রথম টুকরোটা বিউটির মুখে দিল। সে বলল, আমার ছোট্ট বোনটা বড় হয়ে গেছে, কিন্তু এখনো সেই ছোটবেলার মতোই অভিমান করে বসে থাকে। বিউটি আবেগে কাঁপা কাঁপা গলায় বলল, আমি ভেবেছিলাম আমার বিয়ে হয়ে গেছে বলে তোমরা সবাই আমার জন্মদিন ভুলে গেছো, আমাকে পর করে দিয়েছো। এত ভালোবাসা পেয়ে আমি সত্যিই ধন্য। সবাই যখন হইচই করছিল, সুপ্রিয় চুপচাপ দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসছিল। বিউটির কথা শুনে সে বলল, বিউটি, তুই জানিস এই বাড়িতে শুধু তুই নয়, তোর হাসিও সবার প্রিয়। তুই হাসলে সবাই হাসবে, তুই কষ্ট পেলে সবাই কষ্ট পাবে। সেই জন্য দুঃখকে বাড়তে দিস না। আর আজ যা দেখলাম, তুই ভালোই দুঃখ পুষিয়ে রাখতে পারিস।
বিউটি তার কথায় মুগ্ধ হলো। খানিক লজ্জাও বোধ হয় পেল সে। মাথা নিচু করে মৃদু স্বরে বলল, তুমি এত কথা বলতে শিখলে কবে? সুপ্রিয় নিজের চিবুক চুলকে সামান্য মাথা নিচু করে বিউটির কানের কাছে মুখ নিয়ে বলল, সে তো আমি সবসময় ভালো কথা বলি, শুধু তুই লক্ষ্য করিসনি। মুহূর্তেই তার মন কেমন যেন আনন্দ আর বিস্ময় ভরে উঠল। বিউটি মুখ চোরা করে বলল, মা, তোমরা সবাই মিলে আমাকে ধোকা দিয়েছো। কথা নেই, আমি এতক্ষণে বুঝেছি আসার পর থেকে সবাই আমাকে ইগনোর কেন করছিলে। মা শাহানা বেগম কাছে এসে বললেন, মা ধোকা দেয়নি। আসার পর তোর মুখে অভিমান দেখে ভাবলাম একটু মজা করি। বিয়ের পর এটা তোর প্রথম জন্মদিন, তাই আমরা ভাবলাম একটু অন্যরকম কিছু হোক। বিউটির চোখ ভিজে উঠতে চাইল আবারও। সে মা বাবার দিকে তাকিয়ে বলল, তোমরা সবাই যে এতটা ভালোবাসো সেটা এতক্ষণ ভুলেছিলাম। তোমাদের ইগনোর পেয়ে ধন্যবাদ বাবা মা, ধন্যবাদ ভাইয়া ভাবি। আনাস মজা করে বলল। শুধু ধন্যবাদে হবে না বিউটি, আমাদের একটা শর্ত আছে। বিউটি ওর দিকে সামান্য চোখ ছোট করে তাকালো। তখনই দেখলো ওর বাবা ওর দিকে এগিয়ে আসে। হাসেম আলী বিউটির মাথায় স্নেহের হাত রেখে বলল, তুমি তো আমার রাজকন্যা মা, তোমায় আমরা অবহেলা করব সেই সাধ্য কি আমাদের আছে? বিউটির অভিমানে ভাটা পড়ল। বাবাকে জড়িয়ে ধরে আড়লে চোখের পানি মুছল। সুপ্রিয় ইশারায় সন্দীপ্তাকে পরিস্থিতি সামলে নিতে বলল। ইশারা বুঝে সন্দীপ্তা বলল, আমার আর তোমার ভাইয়ার শর্ত একটাই, আমাদের কাল ভালো মন্দ রাতে খাওয়াতে হবে। কি আর নাচ পারবে তো? শর্ত কিন্তু মানতেই হবে। বিউটি হাসি মুখে রাজি হলো। কেক কেটে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করল। সুপ্রিয় এক কোণায় দাঁড়িয়ে বিউটির দিকে তাকিয়ে মৃদু হাসি তার ঠোঁটের কোণায়। বিউটির চোখ ভরে গেল ভালোবাসায়। তার মনে হলো মুহূর্তে তার পৃথিবীর সব ভালোবাসা যেন তার চারপাশে ঘিরে রেখেছে তার পরিবার। রাত গভীর হলেও সবার আনন্দ যেন শেষ হচ্ছিল না। এই রাতে বিউটি বুঝতে পারল তার জীবনের মানুষগুলো তাকে কতটা ভালোবাসে। তার অভিমান কষ্ট সব যেন হাওয়ায় মিলিয়ে গেল। জন্মদিনটা সত্যি সেরা হয়ে রইল। শেষে আবার সবাই সমস্বরে ওকে উইশ করল। সবার কণ্ঠে একসঙ্গে হ্যাপি বার্থডে বিউটি।